হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়াং ব্লগার স্নেহা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো তোমরা দেখো, এদিকে আমি একদম সকাল সকাল না বললেই চলে, প্রায় এখন 11:30 বাজে। আমি এখন রেডি হচ্ছি। আর তোমরা যে জানো আমি নবদ্বীপে থাকি। তো এখন যেহেতু রাস চলছে, তো এই রাসের মধ্যে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছরই অনেক গেস্ট আসে। তো সেই কারণে দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি। আর আমি এদিকে রেডি হয়ে আজকে মিনিমাম বলতেই পারো তোমরা আমি একটা ট্যুর গাইডের কাজ করব। কারণ আমার পিসির মেয়েরা যারা এসেছে, আমি ওদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরোচ্ছি। তো বেসিক্যালি দিদিরা প্রত্যেকবারই আসে, কিন্তু এবার দিদির সাথে দিদির ননদ এসেছে। তো তাদেরকে নিয়ে আমরা কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এখন প্রায় আমি স্নান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এই যে আমার বুনু, তো ওরা আমার মধ্যে জানি না কিছু একটা চলে। ও যেখানে যাবে সেখানে আমি যাব না, আমি যেখানে যাব ও সেখানে যাবে না। কারণ কালকে যেহেতু প্রথম দিন ছিল নবমীর, তো আমার বুনু সারা রাত ঘুরেছে, সারা রাত এনজয় করেছে, আমি বাড়িতে চুপচাপ ল্যাদ খাচ্ছিলাম বসে। আর আজকে আমি আমার দিদিদের সাথে জাস্ট একটুখানি বেরোচ্ছি ঘুরতে। তো দেখো গাইস, আমার দাদার বাড়ির সামনে আমি চলে এসেছি, মানে আমার পিসি বাড়ি। তো দাদার একটা গাড়ি ছিল এখানে কেটিএম, তো সেটার আমি একটু স্টাইল করছিলাম। আর তারপরে দেখো গাইস, দাদা আমাকে কি বলবে তোমরা জাস্ট একটু নোটিস করো সেটা। আমি চালাতে পারি, দে কি বাইরে দরজা পড়ে যেতে ঘর ভালো এই তুমি লাগছিস এ এই গাড়ি পড়েছে রে মেয়ে। তেলকানি করছে বেশি, দেবে পড়বে বুঝতে করবি করে যাবি। ওই রাস্তাটা হচ্ছে ওই যা, এটা শুধু গাড়ি চালাচ্ছে। ও ও চালাতে পারতো। দেখিস আমার মুখ খুবড়ে না সরিয়া সরিয়া হ্যাঁ আমি নর্মাল পড়েছিস কপালে কষ্ট আছে বাবার গাড়ি কি করবে। তো ওইদিকে তো সবাই দেখিয়ে নিলে গাইজ, আমার কেটিএম চালানোর যে একটা বড় ইতিহাস ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো গাইজ, আমি যে কি ভয়ে ভয়ে গাড়িটা চালিয়েছি সেটা একমাত্র আমিই জানি। আমার বুকটা মানে এখনও ধরপড় ধরপড় করছিল, আমার গা হাত পা পুরো কাঁপছিল লিটারালি। তো যাই হোক গাইজ, আমি গাড়িটা চালাতে পেরেছি, এটাই অনেক বড় কথা। তো ফার্স্ট টাইম যেহেতু আমি একা একা গাড়ি চালালাম এরকমভাবে। তো এদিকে দেখো গাইজ, আমার বুনু মুখ ভেঙে চলে গেল, কারণ জানি না ওর কী হয়েছে। তো ওদিকেও বাড়ি চলে যাবে এখন। আর এদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের যে ছোট্ট মানে অর্ঘ্য রয়েছে, ও একটু জ্বালাতন করছিল, যেহেতু আমি ওর জায়গাটাতে বসে পড়েছিলাম। তো তারপরেও পরে আবার আমার কোলে এসে বসে পড়বে। তো ওর এখন বায়না হলো ও একটা সাইডে বসবে, ও মাঝখানে বসবে না। তো সেই বায়নাটাও শোনা হয়েছে, ওকে দেখতেই পাচ্ছ তোমরা যে একটা সাইডে বসানো হয়েছে। তো এখন আমরা চলে যাব সেই জায়গাটাতে। পুরো ভিডিওটা তোমরা দেখো সম্পূর্ণ, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা তো সকলেই জানো গাইজ আমি নবদ্বীপে থাকি। তো নবদ্বীপে যেহেতু রাসযাত্রা চলছে, তো সেই কারণে টোটো পাওয়া তো খুব মুশকিল গাইজ, মানে কি বলবো, খড়ের ভেতর থেকে সূচ খোঁজার মতন একটা অবস্থা হয়ে গেছে। তো এদিকে দেখো সাইডে একটা গান চলছিল, আর আমার অর্ঘ্য দেখো নাচছে হবে কীভাবে। তো এখানে তো সবাই নাচবে, কারণ রাস রাস মানে খুবই এনজয় হয় নবদ্বীপে। তোমরা যে এখনও আসোনি অবশ্যই নবদ্বীপে এসো রাসে, খুব এনজয় হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো গাইজ, আমরা দেখতেই পাচ্ছ এদিকে নাচতে নাচতে চলে এসেছি আমরা এখানটাতে। তো আমরা টোটোওয়ালাকে বলছিলাম যে তুমি কি আমাদেরকে আবার বাড়িতে নিয়ে যাবে? উনি বলছিল না, আমাদেরকে ডবল টাকা দিতে হবে, তাহলে আমরা নিয়ে যাব। তো সেই কারণে আমরা গাড়িটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখো দেখতেই পাচ্ছ এদিকে কত লাইন রয়েছে। তো এটা বেসিক্যালি হলো
ষাট ফুট মহাপ্রভুর মন্দির। তো আমি এখানে অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আমি অনেক দিন পরে এলাম এখানে দিদিদের সাথে, যেহেতু খুব জোর করছিল দিদিরা সেই কারণে আমি আসলাম। আর আসার পরেই দেখো এরকম অনেক মানে ঠাকুমারা থাকে যারা এরকম তিলক পরিয়ে দেয়। তো এখানে দেখো এক এক করে সবাই তিলক পরে নিচ্ছিল। তো এখানে অর্ঘ্যকে বলছিল একটুখানি ছোট্ট জাস্ট লাল একটুখানি টিপ পরিয়ে দিতে। তো গাইজ আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের সামনে, তো সেখানে তো গাইজ অনেক কষ্ট করে দিচ্ছি, কারণ চারপাশে এত মানে হইচই হচ্ছে, আমি ঠিক করে বুঝতেই পারছি না আমি কখন ভিডিওটা আপলোড করব। যাই হোক আমি অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করেছি গাইজ, সেই কারণেই বলছি তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো গাইজ, দেখে কথা বলতে বলতে আমি যে কখন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আমি নিজেও জানি না। তো এখন আবার নতুন যেহেতু একটা সিস্টেম চালু হয়েছে, এখানে টিকিট করে তারপরেই ভেতরে ঢুকতে হবে। তো আমার জিজু ওদিকে টিকিট কাটতে চলে গেছিলো, টিকিট নেওয়ার পরে দেখো এদিকে একটা পুরো গুহার মতন রয়েছে, তো সেখানে আমরা এখন চলে এসেছি। তো ওদিকে দেখো সামনে আমার দিদি ভিডিও করছে আর আমি তার পেছনেই যাচ্ছিলাম। আর আমাদের দুটো ছোট ছোট মানে দুষ্টু ছিল, তারা পেছনে আসছে, কারণ তারা ভয় পাচ্ছিল খুবই গুহার ভেতরে ঢুকতে, যেহেতু অন্ধকার ছিল আর তার মধ্যে লাইট তো ছিলই গাইস, মানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপারের মতন। তো দেখো গুহার বাইরে আমরা বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো যেহেতু বাইরে ভীষণ রোদ ছিল, তো এখন মানে অনেকটা শীতকাল পড়ে গেছে, তো শীতকাল পড়ে গেলে কি হবে, রোদের তাপটা তো প্রচুর স্কিনে এসে লাগছে। আমি তো সানস্ক্রিন মানে ইউজই করে নিয়েছিলাম, তারপরেও আমি এখানে সানগ্লাস ব্যবহার করছি, যেহেতু তাকানোই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা আমার চোখের মানে অবস্থাটা দেখে। আর এই সাইডে গাইজ যে জলটা রয়েছে সেটা খুবই নোংরা ছিল, মানে ওরা হয়তো টাইমে টাইমে পরিষ্কার করে না, তার জন্য এত নোংরা হয়ে রয়েছে। তো যাই হোক সেসব দেখে আমার একদমই লাভ নেই। তো তোমরা তো অনেকেই জানো যে আমি নবদ্বীপে থাকি, আর নবদ্বীপে যেহেতু এখন রাসযাত্রা চলছে তো প্রচুর ভিড় হবে গাইজ, তার জন্য দেখো আমরা চলে এসেছি, ভিড় ঠেলেই আমরা এখন দেখব। কি করব বলো গাইজ, এত ভিড় হলে সেটাকে আমাদের অ্যাভয়েডই করতে হবে, কিন্তু তাও আবার সব সময় তো আর অ্যাভয়েড করা যায় না, তাই না? যেমন দেখো আজকেই এত ভিড় রয়েছে, তাও আমাদের এইখানে আসতেই হলো, তার কারণ আমাদের যেহেতু দিদিরা এসেছে তো তারা দেখবে। তো বেসিক্যালি এরকম কোন অনুষ্ঠানেই মানে আমরা সবাই একসাথে হই, একসাথে কোনো জায়গায় যাওয়া হয় আমাদের। তো দেখতেই পাচ্ছ গাইজ এখানে কত লোক রয়েছে, তো চারপাশটা কত সুন্দর লাগছে বলো তো। এখানে দেখতেই পাচ্ছ মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডটা আর একটা জিনিস ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই ফটোশ্যুট করে নিচ্ছে, তো ফটোশ্যুট করার পরেই আমরা চলে যাচ্ছি এখানে মিউজিয়ামে। তো এদিকে মিউজিয়ামে যাওয়ার প্রবেশপথ ছিল, আর আমার জিজু আমাকে সেটা দেখিয়ে দিচ্ছিল যে এই জায়গাটা দিয়ে এখানে যেতে হবে। আর এখানে কিন্তু গাইজ আমরা তোমার যতক্ষণ ইচ্ছে তোমরা ততক্ষণ থাকতে পারো, কেউ কিছু বাধা দেবে না। তো আমরা বেশ অনেকক্ষণই ছিলাম এখানে, প্রায় ধরো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতন ছিলাম এখানে, কখন যে সময় কেটে গেল আমরা নিজেও বলতে পারবো না। তো দেখো গাইজ এক একটা ঠাকুর তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো দেখো এখানে সমস্ত রকম ঠাকুরই রয়েছে। আর এই সাইডে কিন্তু গাইজ একটা চমৎকার জিনিস দেখেছি আমি তোমাদেরকেও, সেটা আমি দেখাবো, একটুখানি ওয়েট করো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখো গাইজ এখানে রয়েছে একটা লাড্ডু গোপাল। তো লাড্ডু গোপাল নাকি আমি এখানে মানে লেখা রয়েছে সেটাই আমি শুনলাম। তো এখানে লেখা রয়েছে নাকি লাড্ডু গোপালের কাছে তোমরা মন থেকে যা চাইবে সেটাই নাকি পূরণ হবে, কারণ এটা নাকি ইচ্ছা পূরণ করা লাড্ডু গোপাল। তো তোমরা সকলেই চুপচাপ চোখ বন্ধ করে একটুখানি চেয়ে নাও দেখি, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, আর যদি পূর্ণ হয় তাহলে কিন্তু আমাকে গাইস অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো গাইস এখানে রাধাকৃষ্ণ তার সখীদের সাথে এখানে দাঁড়িয়ে রয়েছে, তো তার পাশেই রয়েছে কিন্তু গাইস পঞ্চতত্ত্ব। তো দেখো এখানে অনেকেই রয়েছে, এখানে তোমরা দেখে নাও একটুখানি। তো কারা কারা নামগুলো জানো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? আমি কিন্তু তাহলে তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখো আমরা প্রায় 1 পাক ঘোরা হয়ে গেছে, কিন্তু আমার যে দিদির বর ছিল মানে আমার জামাইবাবু, তিনি এখনও ওইদিকে ভিডিও করছিল, কারণ ওরা যেহেতু প্রথমবার এসেছে তার জন্য একটুখানি ভালো করে দেখে নিচ্ছিল। আর এই দেখো গাইজ যেটা এখানকার সবথেকে বড় চমক সেটা হলো 60 ফুট মহাপ্রভু। এটার মানে লম্বা কিন্তু পুরো 60 ফুট। তো তোমরা সকলে একটুখানি দেখে নাও। আর গাইজ যে এখানে যেহেতু প্রচুর রোদ ছিল তার জন্য আমি একটুখানি ছায়ার দিকে এসে ভিডিওটা করছিলাম, যেহেতু প্রচুর তাকাতেই পারছিলাম না আমি এর জন্য। তো দেখো তারপর এখানে 60 ফুট মহাপ্রভু মানে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, যেহেতু আমরা বাড়ি যাব। তো গাইজ বাড়ি যাওয়ার পথে তো এখানে আমরা টোটো খুঁজেই পাচ্ছিলাম না, যেহেতু রাশ, আর আজকে যেহেতু আরন, তো এখানে যে রাধা বাজার রয়েছে আমাদের ওখান দিয়ে সমস্ত ঠাকুর নিয়ে গিয়ে
ঘোরানো হবে। তো সেই কারণেই দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কতদূর কি হয়। আর যাও তো গাইস, হেঁটে হেঁটে যাচ্ছি তো প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিলো। আর এদিকে দেখো গাইস, আমি এখানে জলটা কিনে খেলাম। আর আমার খাওয়ার পরেই নাকি এই দুষ্টু দুটোর খেতে ইচ্ছা করেছে আখের রস। তো তারপরে সবাই বলতো যে চল তাহলে আমরা সকলেই আখের রস খাবো, ওরা খাবে আমরা খাবো না, এটা কি হতে পারে। তার জন্য আমরা যারা যারা ছিলাম সকলেই এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। তো এরা মানে দুজনা যেখানেই থাকবে সেখানেই মানে একটুখানি খুনসুটি তো হবেই গাইস, যেহেতু বাচ্চারা একটুখানি ঝগড়া না করে থাকতে পারে না, ওরা দুষ্টুমি করে। তো দেখো এখানে ওরা দুজনে মিলে ঝগড়া লাগিয়ে দিয়েছে কে কোনটা নেবে, কোন গ্লাসটা কে নেবে। তো এখানে মিষ্টু সবাইকে দিয়ে দিচ্ছিল যে তুমি এই গ্লাসটা এরকম করে করে। তো আমাকে আমার দিদি দিয়ে দিল এই গ্লাসটা। তো আমি এখন এই গ্লাসটা খাবো। আমি যখন ছোটবেলায় আখের রস খেতাম গাইস, তখন আমার মানে যেহেতু ছোট ছিলাম তো দাড়ি হয়ে যেত সাদার মতন একটা। তো আমি সেটাই চেষ্টা করছিলাম দাড়িটা হওয়ার, কিন্তু হচ্ছিল না গাইস, কি করবো বলো, কি কষ্ট। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করার পরে ফাইনালি দেখো গাইস এবার আমার দাড়িটা হবে। তাও কিন্তু সম্পূর্ণ হবে না। অর্ঘ্যর দেখেছো তোমরা যদি নোটিস করে থাকো, তো অর্ঘ্যর পুরো সম্পূর্ণ দাড়িটা হয়েছে, আর আমার দেখো গাইস দুদিক দিয়ে বেরিয়েছে। তো যাই হোক, আমরা মানে আখের রস খাওয়ার পরেই চলে এসেছিলাম। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, ৬০ ফুট মহাপুর পাশেই কিন্তু রয়েছে একদম নিমাই জন্মস্থান। তো আমরা সেখানেই চলে এসেছি। ওই দেখো গাইস, একটুখানি নোটিস করলে তোমরা দেখতে পারবে নিমাই আর নিমাইয়ের মা ওখানে রয়েছে। তো ওখানে বসে রয়েছে উনি। আর এই সাইডে দেখো, দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নিম গাছ রয়েছে, এখানে সবাই নিজের ইচ্ছা পূরণ করে সুতো দিয়ে। আমিও হয়তো ছোটোবেলায় করেছিলাম, অতটা আমার মনে নেই। ছোটোবেলায় আমি আমার ঠাম্মার সাথে আসতাম। তো তিনি এখন যেহেতু নেই, তো সেই জন্যই আমার এইসব জায়গায় আসা হয় না। তো আমি সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু গাইস প্রচুর পা ব্যথা করছিল, সেই কারণে আমি এখানটাতে বসে বসেই তোমাদেরকে জিনিসটা দেখাবো। আর আমার দিদি, জায়েম্বু, দিদির ছেলে মেয়ে সকলে এখন চারপাশটা ঘুরে দেখবে। আর আমি এখানে বসে বসে একটুখানি ফোন ঘেঁটে নেব তার ফাঁকে। যেহেতু গাইস একদম পুরো ভালোই লাগছে না আমার, জানি না কেন। তো দেখো গাইস, এখানে পুরো সম্পূর্ণ লোকজন দেখছে। আর এই একটা কাণ্ড ঘটে গিয়েছিল, তোমাদেরকে আমি সম্পূর্ণ সেটা বলবো। তো আমি এখানে বসেছিলাম, বসে বসে দেখছিলাম ওই জায়গাটাতে একটা মহিলার, জানো গাইস, মানে কাপড়ের মধ্যে আগুন লেগে গেছিলো। কি ভয়ানক বলো তো, কাণ্ডটা হয়েছিল আমাদের চোখের সামনে। যাই হোক, মহিলাটা এখন অনেক সুস্থ রয়েছে। তো অনেক খাটাখাটনির পরে গাইস দেখো আমরা একটা অটো পেয়েছি। এই রাশের মধ্যে সত্যি কথা বলতে গাইস অটো খোঁজা তো খুব মুশকিলের একটা ব্যাপার। আর তার মধ্যে একটা খুব ভালোই অটোওয়ালা পেয়ে গেছিলাম আমরা, খুব ভালো ছিল মানে লোকটা। আর গাইস এদিকে তো আমরা অটো পেয়ে নাচতে নাচতে একদম পুরো গানের সাথে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এদিকে তো এখন যেহেতু রাস, তো চারপাশে এরকম ব্যান্ড পার্টি থাকবে। তো সেই সুরে আমরাও এদিকে দেখো গাইস ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদিকে জিজু তো দেখতেই পাচ্ছ ভিডিও করছে। আর আমি এখন কিন্তু সোজা চলে যাবো আমার পিসির বাড়িতে। তো গাইস পিসির বাড়িতে এসে কিন্তু আমি একদম পুরো বসে পড়েছি খাওয়ার জন্য, যেহেতু পনির আমার খুবই ভালো লাগে খেতে। আর পিসি পনির রান্না করছিল, তার জন্য দেখো পিসির কাছ থেকে বললাম 2 পিস পনির দিতে। তো চলো ওখানে আমি পনিরটা এনজয় করতে থাকি। আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চলো গাইস, টাটা, বাই বাই, লাভ ইউ অল।